নমস্কার। হ্যাঁ, আশা করছি আপনারা সকলেই শুনতে পাচ্ছেন আমার কথা। আজকে ১৯শে ভাষা শহীদ দিবস। আমি একটু ক্যামেরা পজিশনটা ঠিক করে নিই। হ্যাঁ, তো চিন্তন একটি বামপন্থী চিন্তাভাবনার মতাদর্শের একটি ফেসবুক পেজ। এই পেজ ১৯শে মেকে কী করে দেখবে? আজকের দিনটা আসলে বলা যায়, সত্যি কথা বলতে কি, আমার তো জন্ম আসামের শিলচরে, এবং আমি প্রতি বছর ১৯শে মেতে শিলচরে ওখানে যাই। আর গত ২ বছর ধরে যেতে পারছি না লকডাউনের জন্যে। তো যাই হোক, এবছরটা খুব মনোকষ্ট ছিল, গত বছরও মনোকষ্ট ছিল যে ওখানে যেতে পারিনি। কিন্তু এবার একটা মানে সকাল থেকে নানা কারণে একের পর এক ১৯শে মে সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দিতে দিতে এটা আহ, এটা আমার চতুর্থ অনুষ্ঠান। ফলে আমি শিলচর গেলে যেটা হয় আর কি, এখান থেকে ওখানে যাওয়া, এই অনুষ্ঠান থেকে অনুষ্ঠানে যাওয়া, সেটা যে একটা আহ, অনুভব হয়, সেটা মোটামুটি হচ্ছে। সাউন্ড কম আসছে? এখন সাউন্ড ঠিক আছে? এখন কি সাউন্ড ঠিক আছে? একটু কেউ বললে ভালো হয়। এখন ঠিক আছে সাউন্ড? এবার কি সাউন্ডটা ঠিক আছে? আমি নিজে একটু শুনে দেখি যে শোনা যাচ্ছে কিনা। হ্যালো, হ্যালো, 1 2 3। একজন বলছেন ঠিক আছে, একজন বলছেন আওয়াজ আসছে না। এবার কি আসছে? আমাকে নিজেকে একটু শুনে নিতে হচ্ছে। আহ, শোনা যাচ্ছে কি যাচ্ছে না? আহ, অনেক রাত হয়ে গেছে, অনুষ্ঠান বেশি দীর্ঘায়িত করব না। আমি দেখলাম ঠিক আছে, শোনা যাচ্ছে। আহ, আজ ১৯শে মে, ১৯৬১ সালে এই দিনে শিলচরে উম, রেল স্টেশনে পুলিশের গুলিতে ১১ জন তরুণ তরুণী প্রাণ দিয়েছিলেন। আমরা সকলেই, অনেকেই আমরা, এখনো কম, আমি তো ঠিকই দেখলাম, এখনো কম। তো হ্যাঁ, তো একটা সময় ছিল যখন আমাদের বরাক উপত্যকার বাইরে বা আসামের বাইরে
মে-এর কথা খুব বেশি লোক জানতো না। কলকাতাতে কিছু মানুষ ছিলেন, খুব মুষ্টিমেয় মানুষ ছিলেন। একজন, ওনার নাম কবি ঋষিন মিত্র। তিনি দীর্ঘদিন ধরে এখানে কয়েকজন মানুষকে নিয়ে, তারা ঘনিষ্ঠ বৃত্তে, তারা 19 মে পালন করতেন। মোটামুটি 9-এর দশকের শেষ বা এই এই শতাব্দীর শুরু থেকে কলকাতাতেও 19 মে উদযাপন কিছুটা শুরু হয়েছে 2003, 4, 5 ওই রকমটা সময় থেকে। এবার আমরা অনেকেই 21-এর কথা জানি, এবার 19-এর কথাও এখন জানি। এছাড়াও বাঙালিদের অংশগ্রহণে আরেকটি ভাষা আন্দোলন হয়েছে, যার কথা আমরা কম জানি, সেটা পশ্চিমবাংলায় হয়েছে। এবং যদি আমরা সময় দিক থেকে হিসাব করি তবে দেখব সেই আন্দোলনটা এই দুটো আন্দোলনের চেয়ে অনেকটা দীর্ঘতর। 1948 থেকে 1956 সাল অবধি পশ্চিমবঙ্গের তৎকালীন মানভূম অঞ্চলে, বিহারের মানভূম অঞ্চলে তীব্র ভাষা আন্দোলন হয় এবং 1956 সালে সেই 30শে সেপ্টেম্বর পুরুলিয়া জেলার সৃষ্টির মধ্য দিয়ে সেই আন্দোলনের সমাপ্তি হয়। সেই আন্দোলনও তার পুরোপুরি দাবি আদায় করতে পারেনি। গোটা মানভূমের সমস্ত বাংলাভাষী অঞ্চল পশ্চিমবাংলাতে অন্তর্ভুক্ত হয়নি। কিন্তু সেই আন্দোলনটি কম স্মৃতিচারণ করা হয়, কেন করা হয় আমি জানি না। হয়তো এমনটা হতে পারে, আমরা সাধারণত কোন একটি আন্দোলন বা সংগ্রামের সাথে যদি শহীদ থাকে, মানুষের মৃত্যুবরণ থাকে, তবে আমরা তাকে স্মরণ করি। তো পুরুলিয়ার আন্দোলনটি সম্পূর্ণভাবে মানে শান্তিপূর্ণ আন্দোলন ছিল। অবশ্য সব জায়গাতেই শান্তিপূর্ণ আন্দোলনের উপরেই পুলিশ গুলি চালিয়ে মানে মৃত্যুর ঘটনা ঘটায়, কিন্তু পুরুলিয়ার ক্ষেত্রে সেটা হয়নি। গোটাটাই সত্যাগ্রহের আন্দোলন ছিল এবং সেখানে কোনো শহীদ নেই। এবারে 21, 19 এবং এই পুরুলিয়ার 30শে সেপ্টেম্বর, এগুলোর মধ্যে আমাদেরকে খানিকটা তফাৎটা বুঝে নেওয়ার প্রয়োজনীয়তা আছে। এবং সেখান থেকে দাঁড়িয়েই বামপন্থী রাজনীতির দৃষ্টিকোণ থেকে আমরা এগুলোকে কি করে দেখব। প্রথমত হচ্ছে, তিনটের মধ্যেই একটা ভাষার অধিকারের প্রশ্ন আছে। 21-এর ক্ষেত্রে যেটা ছিল যে দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। তো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হওয়া দেশে, পাকিস্তানে, সেখানে সংখ্যাগুরু ছিলেন বঙ্গভাষীরা, কিন্তু সেখানে মাত্র 8% মানুষ যে ভাষায় কথা বলেন, উর্দু, সেটা পাকিস্তানের খুব শাসক শ্রেণীর কাছে সেটাই ওদের নিজেদের ভাষা মনে হয়েছিল এবং সেই ভাষাকে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল, প্রতিবাদের ফলে সেগুলিতে 21শে ফেব্রুয়ারিতে শহীদদের কথা আমরা জানি। কিন্তু সেটাও শুধুমাত্র ভাষার কথা নয়। ভাষাটা একটা অবলম্বন, কিন্তু মূল যে রাজনীতি জায়গাটা এটা হচ্ছে যে 1947-এর দেশভাগের সময় তত্ত্বটা ছিল যে জাতি নির্মিত হয় ধর্মের ভিত্তিতে, হিন্দু এবং মুসলমান দুটো আলাদা জাতি। এই তাত্ত্বিক ভিত্তির উপর দাঁড়িয়ে পাকিস্তানে একটি আলাদা রাষ্ট্রের জন্ম হয় এবং সেখানে বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলিম দুটি পৃথক জাতি। কারণ মুসলিম একটি পৃথক জাতি, হিন্দু একটি পৃথক জাতি, ফলে বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম দুটো পৃথক জাতিসত্তার মধ্যে অন্তর্ভুক্ত, তারা অভিন্ন জাতিসত্তার মানুষ নয়। 21 যেটা করল, সেটাকে প্রতিষ্ঠিত করল যে বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম, বাঙালি খ্রিস্টান, বাঙালি বৌদ্ধ নির্বিশেষে তার জাতি পরিচয় হচ্ছে ভাষার ভিত্তিতে। এবং এই বাঙালিত্বের ব্যাপারটি একটি অসাম্প্রদায়িক ব্যাপার, তার মধ্যে কোনো ধরনের ধর্মের ব্যাপার নেই। ফলে ওটার যে রাজনৈতিক তাৎপর্যটা হচ্ছে, ওটার মধ্যে ছিল দ্বিজাতি তত্ত্বের প্রত্যাখ্যান। আর আসামের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আসামটা একটা বহুভাষিক রাজ্য, বহু জাতির রাজ্য, বহু সংস্কৃতির রাজ্য। সেইখানে, এবং অনেকেরই ধারণা, আমাদের পশ্চিমবাংলা অনেকেরই ধারণা যে আসামে যে বাঙালিরা আছেন এরা বোধহয় প্রায় সকলেই ওই দেশভাগের ফলে পূর্ব বাংলার থেকে উদ্বাস্তু হিসেবে গেছেন। না, সেটা
একেবারে সত্য নয়। আসামে বাঙালি নানাভাবে, বাঙালি আসামে গেছে, এমনকি শুধু বাঙালি যায়নি, বাংলাও গেছে। অর্থাৎ আসাম প্রদেশটা গঠিত হওয়ার সময় ব্রিটিশ শাসনে সেখানে বাংলারও অন্তত 3টি অঞ্চলকে আসামের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। ফলে সেখানকার বাঙালিরা তো সবসময় ছিলেন। সেটা ছিল সিলেট, কাছাড় এবং গোয়ালপাড়া। গোয়ালপাড়া রংপুর থেকে গেছে, কাছাড় এটি স্বাধীন রাজ্য ছিল, পরবর্তী বাংলা প্রেসিডেন্সিতে ছিল, সেখান থেকে আসামে গেছে। সিলেট বাংলারই অংশ ছিল, সেখান থেকে গেছে। দেশভাগের সময় সিলেট পূর্ব পাকিস্তানে চলে গেছে এবং হ্যাঁ, ওটা 30 সেপ্টেম্বর 1 বলে, 30 সেপ্টেম্বর বোধহয়, তাই কি? হ্যাঁ, 1 বোধ হয়, আমি ভুল করেছি, ধন্যবাদ। তো হ্যাঁ, আপনি যেটা বলছেন 1 সম্ভবত। তো আমি আবার দেখে নেব। তো ফলে আসামের বাঙালিদের একটা অংশ আছেন যারা যারা যেহেতু বাংলার একটা অংশ ওখানে গেছে, ফলে তারা সেখানকার আদি বাসিন্দা, মানে ইতিহাসের অনাদিকাল থেকে তারা ওখানকার বাসিন্দা। ফলে আসামে বাঙালি মাত্রই বহিরাগত নয়। তবে আসামে বহিরাগত নেই, আছে। 1826 সালে আসামে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হলে তাকে বেঙ্গল প্রেসিডেন্সির সাথে যুক্ত করা হয়। ফলে তখন বাংলা থেকে অনেক করণিক, আমলা, উকিল, ডাক্তার, ব্যবসায়ী, ভাগান্বেষী মানুষরা গেছেন। এরা হচ্ছেন তৎকালীন আসামে প্রথম যারা বাইরে থেকে বাঙালি যাওয়া। তারপর হচ্ছে এই যে বাংলার 3টে অঞ্চলকে আসামের সঙ্গে যুক্ত করে দেওয়া, এইটা একটা বাঙালি। এরপরে যেটা 19বিংশ শতকের শেষ এবং বিংশ শতকের শুরুতে পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলা থেকে বাঙালি মুসলিম কৃষকদেরকে আসামের অনাবাদি জমিতে চাষ করার জন্য নিয়ে বসতি স্থাপন করানো হয়েছিল। সেটা মোটামুটি প্রায় 19বিংশ শতকের শেষ, বিংশ শতকের শুরু থেকে প্রায় 30-এর দশক অবধি একটানা হয়েছে। প্রায় একটা সময় 5.5 লক্ষ থেকে 10 লক্ষ মানুষ সেখানে গেছেন। ফলে এটা একটা হচ্ছে বাঙালিদের চাওয়া। আরেকটা বাঙালি কারা গেছে, তারা হচ্ছে দেশভাগের ফলে যার উদ্বাস্তু হয়ে পড়ে গেছে। তো এত ধরনের বাঙালি, এই সব মিলিয়ে আসামে কিন্তু প্রকৃতপক্ষে বাঙালির জনসংখ্যা, বাঙালি হিন্দু মুসলমান সবাইকে যদি বাঙালি হিসেবে ধরা হয়, কেন সবাইকে ধরা হবে না তার একটা বিশেষ কারণ আছে, পরে বলবো। তবে আসামে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ আসলে বাঙালি। কিন্তু 1951 জনগণনার সময়, শোনা যাচ্ছে না বলছেন? আমার আসতে হতে পারে, শোনা যাচ্ছে নিশ্চয়ই। তো যাই হোক, ওই 1951 জনগণনার সময় বাঙালিদের একটা বড় অংশকে সেখানে রাজনৈতিক চাপের মাধ্যমে অসমীয়া ভাষী হিসেবে সেন্সাসের সময় নথিভুক্ত করতে বাধ্য করা হয় এবং তার ফলে সেখানে সেখানে বাঙালিরা, সেখানে অসমীয়রা সংখ্যাগরিষ্ঠ হয়। তার ফলেও আজকে আসামে যেটা দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, আসামের কিন্তু অসমীয়ারা সংখ্যাগরিষ্ঠ হলেও প্রায় সমান সমান হচ্ছে মানুষ যারা আসামের, যাদের মাতৃভাষা অসমীয়া নয়, এবং যাদের মাতৃভাষা অসমীয়া নয় তাদেরও সংখ্যাগুরু অংশ হচ্ছেন বাঙালিরা, বঙ্গভাষীরা। তো ফলে আসাম একটা বহুভাষিক রাজ্য, বহু সংস্কৃতির রাজ্য। এই বহুভাষিক রাজ্যে 1960 সালে আসাম সরকার একটি ভাষা আইন আনে যে একমাত্র অসমীয়া ভাষাটাই রাজ্য ভাষা হবে, অন্য কোনো ভাষা হবে না। তার বিরুদ্ধে বরাক উপত্যকা ভাষা আন্দোলন হয়। সেখানে 1961-তে 11 জন গুলিতে প্রাণ হারান এবং আন্দোলন 1961-তেই শেষ হয়নি। 1972 সালে আবার গুয়াহাটি বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছিল যে উচ্চশিক্ষার ক্ষেত্রে অসমীয়াটাই একমাত্র শিক্ষার মাধ্যম হবে। তার বিরুদ্ধে আবার আন্দোলন হয়। সেই আন্দোলনে আরেকজন শহীদ হন। সেই শহীদ বামপন্থী আন্দোলনের নেতৃস্থানীয় কর্মী ছিলেন, গণতান্ত্রিক যুব ফেডারেশনের করিমগঞ্জের সভাপতি ছিলেন বাচ্চু চক্রবর্তী। তিনি মারা যান। 1986 সালে আবার অগপ সরকার
স্কুল স্তরে অসমীয়াকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল। তো সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবার ভাষা আন্দোলন হয়, তখন আরও দুজন মারা যান, জগন এবং যিশু। জগন্মোহনদেব, দিব্যেন্দু দাস বলে করিমগঞ্জ। 1996 সালে আমাদের আসামের যে আন্দোলনটি, সেই আন্দোলনটি কিন্তু শুধুমাত্র বাঙালির আন্দোলন নয়, এখানে হচ্ছে সমস্ত ভাষাগোষ্ঠীর মাতৃভাষার অধিকারের আন্দোলন। তো 1996 সালে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাগোষ্ঠীর মানুষ তাদের ভাষা স্বীকৃতির দাবিতে লড়াই করছিলেন। তো 1996 সালের 30শে মার্চ করিমগঞ্জের পাথারকান্দি অঞ্চলের কলকলিঘাট বলে একটি জায়গায়, ছোট্ট জায়গায়, সেখানে একজন অত্যন্ত কম বয়সী তরুণী সুদেশনা সিনহা, তিনি পুলিশের গুলিতে প্রাণ হারান। এই সবাইকে নিয়ে, এই সমস্ত ভাষা আন্দোলনের সমস্ত স্রোতকে নিয়ে 19শে মেটা উদযাপন করা হয়। এবারে এই 19শে মের মূল তাৎপর্য হচ্ছে বহুভাষিক আসামে প্রতিটা ভাষাগোষ্ঠীর অধিকারের জন্য লড়াই করা। আমি একটি গান গাইব, যে গানটি হচ্ছে 19শে মের ভাষা আন্দোলনের গুলি চালনার পর প্রথম যে গানটি লিখিত হয়, শ্যামাপদ ভট্টাচার্য ওনার লেখা এবং সুর দেওয়া, যে গানটি 19শে মে এলে গোটা বরাক উপত্যকা জুড়ে দিকে দিকে গাওয়া হয়, সেটি গাইছি। সৈন্য ডাকে ওই একাদশ শহীদেরা ভাই, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। সৈন্য ডাকে ওই একাদশ শহীদেরা ভাই, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। শুক্তি ভেঙে পথে ছুটে আয়, হবে জয়, হবে জয়, হবে জয়। আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। সৈন্য ডাকে ওই একাদশ শহীদেরা ভাই, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। আরো প্রাণ, আরো প্রাণ, আরো প্রাণ, ওই বেদি মূলে দিতে হবে বলিদান। আরো প্রাণ, আরো প্রাণ, আরো প্রাণ, ওই বেদি মূলে দিতে হবে বলিদান। গাও ভাষা জননীর জয়গান, গাও ভাষা জননীর জয়গান। সেই রক্ত ধারায় ধুয়ে করলয়, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। শোনো ডাকে ওই একাদশ শহীদেরা ভাই, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। সৈন্য পরপার দিকে ডাক দিয়ে যায়, একাদশ শহীদের দল। আমাদের শোনিত স্রোতে আজ অত্যাচারীর তরি টলমল, টলমল, টলমল। শোনো পরপার থেকে ডাক দিয়ে কয়, একাদশ শহীদের দল। আমাদের শোনিত স্রোতে আজ অত্যাচারীর তরি টলমল, টলমল, টলমল। একতায় হও সবে বলিয়ান, বল দিব প্রাণ, দিব না জবান। একতায় হও সবে বলিয়ান, বল দিব প্রাণ, দিব না জবান। গাও ভাষা জননীর জয়গান, গাও ভাষা জননীর জয়গান। ঘুচিবে সকল পরাজয়, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। শোনো ডাকে ওই একাদশ শহীদেরা ভাই, আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়। আজ দেরি নয়, দেরি নয়, দেরি নয়। এখন
আজকে যে 19শে মে, এই 19শে মে উদযাপনটা 1961-তে এই দিনে কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, হ্যাঁ, এগুলো আলোচনার প্রয়োজন আছে। তার চেয়ে বড় তাৎপর্য অন্তত একজন বামপন্থী কর্মীর কাছে যে আজকে 2021-এর 19শে মেতে দাঁড়িয়ে ওই সেদিনের 1961-র 19শে মের আজকে তাৎপর্যটা আজকে কি করে দেব। একটা জিনিস মনে রাখতে হবে, আসামের এই যে অসমিয়া বাঙালি, এই যে অবিশ্বাস, পারস্পরিক বিদ্বেষ এবং হিংসাত্মক ঘটনা অবশ্য একতরফাই, কারণ শাসক শ্রেণী সরকারি প্রশ্রয় ইত্যাদির মাধ্যমেই সংগঠিত হয়। ফলে আসামে মানে বাঙালিরাই সহিংসতার শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, মানে ভ্রাতৃঘাতী দাঙ্গায়। কিন্তু এর একটা ইতিহাস আছে। এই অসমিয়াদের মধ্যে একটা, যেহেতু 1826 সালে ব্রিটিশজন অধিগ্রহণ করে যখন ওখানে বেঙ্গল প্রেসিডেন্সির সঙ্গে যুক্ত করে দিল এবং বাংলাদেশি সব আমলা, কেরানি, মুক্তার সব এলো, ঔপনিবেশিক শাসনটা কিন্তু পরিচালিত হলো এদের মাধ্যমে। ওখানকার মানুষ তার ঔপনিবেশিক শাসনের প্রতি তার যা অসন্তুষ্টি, যা ক্ষোভ, যা ক্রোধ, সেখানে তো সে সাহেবকে চোখের সামনে দেখছে না, দেখছে বাঙালি আমলাদের, বাঙালি কেরানিদের। ফলে ক্রোধটা তার বিরুদ্ধে যাচ্ছে এবং তার সঙ্গে ধরে বাঙালি মহাজনরা এসছে, ব্যবসায়ীরা এসছে, ফলে তাদের উপরে গেছে। ফলে বাঙালিদের প্রতি বিরূপতার জন্ম ওইখান থেকে। তারপর ব্রিটিশ একটা অদ্ভুত সিদ্ধান্ত, মানে সারা দেশের ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছিল, অদ্ভুত, সেটা আসামের জন্য হয়েছে। সেটা হচ্ছে যে 1836 সালে ব্রিটিশ সিদ্ধান্ত নেয় যে সারা দেশে, তার আগে পর্যন্ত আপনারা জানেন যে মোগল আমলের ধারাবাহিকতায় ভারতবর্ষে প্রশাসন পরিচালনার ভাষা ছিল ফার্সি। 1836 সালে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ফার্সিকে সরিয়ে স্থানীয় ভাষার প্রবর্তন করা হয়। প্রশাসনের ওপরের দিকে ইংরেজি ভাষা, নিচের দিকে স্থানীয় ভাষা। ফলে সারা দেশে সাথে বাংলায় যেটা হলো যে প্রশাসনের ভাষা হলো বাংলা, এবং আসাম যেহেতু বাংলার অংশ, সেখানেও প্রশাসনের ভাষা হলো বাংলা। কিন্তু একটা জিনিস ব্রিটিশ দেখল না, সারা দেশে ফার্সি সরিয়ে স্থানীয় ভাষা এসছে, কিন্তু আসাম কখনো মোগল শাসনের অধীনে ছিল না, আসাম স্বাধীন ছিল। আসামের কিন্তু প্রশাসনের ভাষা ছিল অসমিয়াই। ফলে সারা দেশে যদি ফার্সি সরিয়ে বাংলা হয়, আসামে কিন্তু স্থানীয় ভাষা অসমিয়াকে সরিয়ে বাংলা চাপিয়ে দেওয়া হলো। স্বাভাবিকভাবেই সেখানকার মধ্যবিত্ত সম্প্রদায়, সেখানকার মানুষের মধ্যে দারুণ ক্ষোভের সৃষ্টি হলো। তার নিজের ভাষায় প্রশাসন পরিচালনা করতে, সেখানে বাইরের ভাষা চাপিয়ে দেওয়া হলো। এবারে ওখানকার মানুষ ভাবলেন এটা বোধহয় ওই বাঙালি আমলারা, কেরানিরা, এরাই ব্রিটিশকে কানে মন্ত্র দিয়ে করিয়েছে। এবং একই সঙ্গে যেটা হলো, বাংলার মতন আসামেও বাংলা মাধ্যমে শিক্ষার মাধ্যম করে দেওয়া হলো বাংলা, ওই 1836-37-এ। এতে মানুষের মধ্যে দারুণ ক্ষোভ বেড়ে গেল এবং সবটা ক্ষোভ চলে হলো বাঙালিদের বিরুদ্ধে, যে এরাই করেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ হলো এবং ঘটনাচক্রের প্রতিবাদের শুরু কিন্তু এই কলকাতা শহর থেকে। কারণ অসমিয়ার নতুন মধ্যবিত্ত যে শ্রেণী, তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কলকাতায় আসতেন। তো প্রাথমিক যে প্রতিবাদটা যে ধ্বনিত হয়েছিল, কলকাতা শহর থেকে ধ্বনিত হয়েছিল, এখানে থাকা যারা অসমিয়া ছিলেন তারা। এবং তারপর 1873 সালে মানুষের প্রতিবাদে এই প্রশাসনের ভাষাতেও অসমিয়াকে ফিরে আনা হয়। যদিও
বাংলাও পাশাপাশি থাকে, শিক্ষার মাধ্যম হিসেবেও অসমীয়াকে ফিরিয়ে আনা হয়, যদিও বাংলাও পাশাপাশি থাকে। এবং পাঠ্যপুস্তকের অভাব থাকার জন্য অসমীয়াতে আরও কিছুদিন বাংলা চালু হয়, কিন্তু নীতিগতভাবে অসমীয়াকে চালু করার সিদ্ধান্ত হয়। এই 1837 থেকে 1836 থেকে 1872, এই 36 বছরকে আসামে এখনও আসামের মানুষ অসমীয়া ভাষা সংস্কৃতির একটা অন্ধকার পর্ব বলে, এবং তাদের মধ্যে এখনও এই ভীতিটা বহমান যে আবার যদি আসামে যদি বাঙালিদের আধিপত্য বাড়ে, কারণ ওদের তো ধারণা যে ওটা মানে বাঙালি আমলা এবং কেরানিদের প্ররোচনাতে হয়েছিল, যদি আবার বাড়ে তবে হয়তো আবার ভাষার যদি কেড়ে নেয়, তো সবসময় একটা ভেতরে কাজ করে যে আমাদের ভাষা হয়তো হারিয়ে যাবে, ভাষা হয়তো হারিয়ে যাবে। এটার বাস্তবতা নেই কেননা তার কারণ পরবর্তীতে বাঙালি অসমীয়া বুদ্ধিজীবীরাই গবেষণা করে দেখিয়েছেন, প্রসেনজিৎ চৌধুরী, পরমানন্দ মজুমদার, বিশিষ্ট আসামের ঐতিহাসিক, এরা গবেষণা করে দেখিয়েছেন যে সেই সময় এই বাংলা ভাষার প্রবর্তনের ক্ষেত্রে ওই বাঙালি আমলা বা কেরানিদের কোনো ভূমিকা ছিল না। হ্যাঁ, এটা ব্রিটিশ ভেবেছিল অসমীয়া ভাষাকে, ওরা ভেবেছিল বাংলারই, চিটাগাংয়ের বাংলা, সিলেটের বাংলা, ঢাকার বাংলা, বরিশালের বাংলা, নোয়াখালীর বাংলা যেমন একটু আলাদা, ওটাও একটা বাংলারই বোধহয় একটা স্থানীয় রূপ, সেই ভেবে তারা বাংলা চালু করেছিল, সেখানে এদের ভূমিকা ছিল না। কিন্তু ওই যে একটা অবিশ্বাস, ওই একটা বিদ্বেষ রয়ে গেল। তারপরে যেটা করলো ব্রিটিশ, যে আসামটা খুব যখন ব্রিটিশ যে আসামটাকে অধিগ্রহণ করে, সেটা রাজস্ব খুব ঘাটতি ছিল, অর্থাৎ সেখানে প্রশাসন চালাতে যা খরচা হতো সেই অনুযায়ী আয় হতো না। তো রাজস্ব ঘাটতি মেটাবার জন্য বাংলা থেকে এই গোয়ালপাড়া, রংপুর থেকে গোয়ালপাড়া, এদিকে সিলেট, এদিকে কাছাড়কে আসামে যুক্ত করে দেওয়া হয় 1874 সালে। আসাম খুব, যাকে বলে ইংরেজিতে বলে স্পার্সলি পপুলেটেড, খুব হালকা জনসংখ্যার জায়গা ছিল নানা কারণে। তো সেখানে এই ঘনবসতিপূর্ণ বাংলার 3টে জেলাকে যুক্ত করার সঙ্গে সঙ্গে আসামের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠতা চলে গেল বাঙালিদের দিকে, বাঙালিরা সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেল। তাতে ব্রিটিশরা ভীষণ, অসমীয়ারা আবার ভয় পেয়ে গেল, এই তো বাঙালিরা সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেছে, এখন তো আমাদের মাথায় চেপে বসবে, ভীষণ অসন্তুষ্ট। তখন এদিকে আবার এই সিলেটে বাঙালিরাও, ওরাও অসন্তুষ্ট, এই কি আমাদেরকে বাংলাতে কোথায় একটা অন্য কোনো রাজ্য ঢুকিয়ে দিল, আমরা সব হারাবো। তখন বড়লাট এসে হাজির হলেন সিলেটে, বললেন না, আপনাদের ভাষা সংস্কৃতি অটুট থাকবে, আপনারা বাংলায় থাকবেন, বাংলা ভাষাতেই সব করবেন। আর গুয়াহাটিতে গিয়ে বললেন যে আপনারা অসমীয়াতেই সব করবেন, বলে একটা ব্যবস্থা হলো। কিন্তু অবিশ্বাসটা থেকেই গেল। তারপরে যেটা হলো যে ওই ময়মনসিংহ থেকে যে এদেরকে নিয়ে যাওয়া হলো, এতে করেও একটা বিদ্বেষ জন্ম হলো। তারপরে যখন পরিষদীয় রাজনীতি এলো, তখন একটা পরিষদীয় রাজনীতিতে ভাষিক টানাপোড়েন, তার মধ্যে এই দেশ 1905-এর বাংলা ভাগের সময় পূর্ববঙ্গ আসাম মিলে একটা প্রদেশ করা হলো, যেখানে দেখা গেলো যে মুসলিম জনসংখ্যাটা একটা একটা প্রায় সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে। ফলে ওখানে একটা মুসলিম রাজনীতির একটা দিক যুক্ত হলো। ফলে এই করে আসামের রাজনীতিতে বাঙালি অসমিয়া, বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, এই করে একটা নানা দ্বন্দ্ব সংঘর্ষে, দ্বন্দ্ব সংঘাতের রাজনীতি রূপ নেয়। একদিকে সিলেটকে কেন্দ্র করে বাঙালি, গুয়াহাটিকে কেন্দ্র করে অসমিয়া, আবার এদিকে বাঙালি মুসলিম, ইত্যাদি করে একটা পিকুলিয়ার জিনিস হয়। এবং 1931-এ দেখা যায় আসামের জনসংখ্যার 57%, মানে 37% মাত্র হচ্ছে অসমিয়া। ফলে অসমিয়াদের মধ্যে খুব ভয় ছিল ভাষা সংস্কৃতি সব হারাবে। ফলে যখন স্বাধীন হয়, স্বাধীনতার সময় সিলেট পাকিস্তানে যেতে চাইলেও ওরাও চাইলেন চলে যাক, ওরা চাইলেন কাছাড়ও চলে যাক, গোয়ালপাড়াও চলে যাক, কিন্তু কাছাড় গোয়ালপাড়া গেল না। কাছাড় গোয়ালপাড়া গেল না। এবার গোয়ালপাড়ার পুরো ভাষিক চরিত্র পাল্টে দেওয়া হলো। 51 সালে ওই সেন্সাসের সময় বাঙালি মুসলিম কৃষকদেরকে অসমিয়া করে দেওয়ায় গোয়ালপাড়া অঞ্চলে যে বাঙালি মুসলিম কৃষকরা ছিলেন তারা অসমিয়া হিসেবে পরিচিত হয়। গোয়ালপাড়ার ভাষিক পরিচয় পাল্টে দেওয়া হলো। 250টা বাংলা মিডিয়াম স্কুলকে অসমিয়া মিডিয়াম করে দেওয়া হলো। একই বিষয়টা যখন কাছাড়ে করতে যাওয়া হলো, বাধা হলো। তারপরে এলো ভাষা আইন, ভাষা আইনের প্রতিবাদে আন্দোলন। এই হচ্ছে ইতিহাস। এই ইতিহাসে দাঁড়িয়ে এটা সত্য যে অসমিয়াদের মধ্যে একটা ভয় ছিল যে আমার ভাষা কেড়ে নেবে।
আর একটা ভয় ছিল যে দেশভাগের পর যে উদ্বাস্তু আসছে আসছে আসছে, তবে তো আবার বাঙালিরা মেজরিটি হয়ে যাবে, আমরা হারিয়ে যাব। ফলে 60 সালে যখন ভাষা আইন চালু করা হয়, তখন যখন বরাক উপত্যকাতে এই ভাষা আইনের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, তখন ব্রহ্মপুত্র উপত্যকাতেও এই ভাষা আইনটা যেন মানে হুবহু প্রবর্তন হয়, তার জন্য চাপ সৃষ্টি করে ওখানেও একটা আন্দোলন শুরু হয় এবং অচিরেই সেই আন্দোলনটা একটা সহিংস রূপ নিয়ে বাঙালি বিরোধী দাঙ্গা হলো, যাকে বঙ্গাল খেদা বলে। প্রচুর বাঙালি ঘরবাড়ি পোড়ানো, ব্যবসা প্রতিষ্ঠান পোড়ানো, অনেক বাঙালি পালিয়ে কেউ কাছাড়ের দিকে চলে এলেন, কেউ উত্তরবঙ্গের দিকে চলে গেলেন। তো তখন আসামের বামপন্থীরা, বিশেষ করে গণনাট্য কর্মীরা, একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেন। হেমঙ্গ বিশ্বাস এবং ভূপেন হাজারিকার নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের শিল্পীরা শিলং থেকে একদম আপার আসামের সদিয়া পর্যন্ত গান গেয়ে গিয়ে সেই দাঙ্গা থামানোর জন্য যান। এবং যে ঘটনাটা হচ্ছে যে সেবার মানে পুলিশ মিলিটারি যে শান্তি আনতে পারেনি, এই শান্তি যাত্রার লোকেরা যখন এক জায়গা থেকে এক জায়গায় গেছেন, গান গিয়েছেন, লোক এসছে, দেখা গেছে যে আগের দিন পর্যন্ত যারা লাঠি সোটা নিয়ে মারামারি করেছেন তারা পরস্পরকে জড়িয়ে ধরছে। সেই সময় নগাঁও শহরে বসে ভুবন হাজরিকা একটি গান রচনা করেন। এই গানটি আমাদের সকলের শোনা, এর বাংলা রূপটি যে আধুনিক গান হিসেবে পরিচিত, কিন্তু এর মূল অসমীয়া গানটি ওই সময় রচিত হয় এবং তার একটি গভীর রাজনৈতিক তাৎপর্য আছে। তখন আসামে উগ্র অসমিয়াবাদী যারা, তারা বলছিলেন যে দেশভাগ তো আমরা করিনি, যে উদ্বাস্তুদের বোঝা আমরা কেন বইব, আমরা কেন বহন করব, অন্যত্র যাক, অন্য জায়গায় যাক, বেঙ্গলে যাক। তখন ভূপেন হাজারিকা গান লিখছেন অসমিয়াতে, আমি তার বাংলা অনুবাদ করে যাব। গানটি হচ্ছে মানুষ মানুষের জন্য। ওটা পরে বাংলা অনুবাদ হয়েছে, কিন্তু বাংলা অনুবাদটা, বিশেষ করে যে গানের মুখটা, সেটা আমার খুব পছন্দ নয়। অসমিয়াতে মুখটা হচ্ছে মানুহে মানুহর বাবে, মানে হচ্ছে মানুষ মানুষের জন্যে। যদি হে অকুনো না ভাবে, এই সামান্য কথাটুকুও যদি না ভাবতে পারো, ভাবিব কোনেনো কোয়া হমনিয়া, এই সামান্য কথাটা যদি না ভাবতে পারো, তবে আর কে ভাববে বলো বন্ধু। এটা হচ্ছে মূল অসমিয়া। কিন্তু বাংলায় ওই মানুষ মানুষের জন্য সঙ্গে জীবন জীবনের জন্য বললে তেমন একটা বক্তৃতা শোনায়, কিন্তু এই অসমিয়াটির মধ্যে একটা মনে হয় পাশে কোনো বন্ধু এসে পিঠে হাত দিয়ে বোঝাচ্ছে, রুষ্ট হয়ে যাওয়া বন্ধুকে বোঝাচ্ছে, এরকম করছে কেন। এবং ওখানে বলছে, ওই যে বলছিল কেন উদ্বাস্তুকে বোঝা নেব, ওখানে অসমিয়াতে বলছে, দুর্বল মানুহে যদি জীবনের কোবাল নদী, পার হয় তোমার হাত, তুমি হেরুয়াবা নুকি। দুর্বল মানুষ যদি জীবনের খরস্রোতা নদী পার হওয়ার জন্য তোমার কাঁধে একটু হাত দেয়, তাতে তুমি কি হারাবে? বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি হে নয় মানুষ, দানব কাহানিও হয় না মানুষ। মানুষ যদি হে নয় মানুষ, দানব কাহানিও হয় না মানুষ। বলে মানুষ তো না, যদি দানব কাহানিও হয় মানুষ, যদি দানব কাহানি বা হয় মানুষ, লাজ পাব কোনে নুকোয়া।
হোমনিয়া মানুহে মানুহৰ বাবে যদি হে অকোনো না ভাবে অকোনো সহানুভূতিৰে ভাবিব কোনে নোকোৱা সমনীয়া মানুহে মানুহৰ বাবে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে। এই যে কথাটি যে মানুষ মানুষের পাশে দাঁড়াবে, একটি সম্প্রদায় অন্য একটি সম্প্রদায়ের পাশে দাঁড়াবে, একটি জনগোষ্ঠী অন্য জনগোষ্ঠীর পাশে দাঁড়াবে, এটাই হচ্ছে 19-এর বার্তা। 19 শুধুমাত্র এই বাঙালিত্বের ব্যাপার নয়, কারণ 19শে মেতে যখন গুলি চালনা হয়েছিল তার প্রতিবাদে আসাম বিধানসভা যিনি প্রথম পদত্যাগ করেন তিনি একজন মণিপুরী মানুষ, নন্দকিশোর সিংহ। তারপর বিশ্বনাথ উপাধ্যায়, গৌরীশঙ্কর রায়, দ্বারিকানাথ তেওয়ারি ইত্যাদি হিন্দিভাষী আসাম বিধানসভার বিধায়ক পদত্যাগ করেছেন। কমিউনিস্ট পার্টি বিধায়ক গোপেশ নমশূদ্র পদত্যাগ করেছেন। এটা শিলংয়ে খাসি মহিলারা মৌন মিছিল করেছেন, ডিমাসা মহিলারা হাফলংয়ে মিছিল করেছেন। এটা একটা বহুত্বের আন্দোলন ছিল। যেহেতু অসমিয়ার বাইরে যে বাকি জনগোষ্ঠী তার মধ্যে বাঙালিরা সংখ্যায় বেশি, সে বাঙালিদের একটা অগ্রণী ভূমিকা ছিল এবং দাবি ছিল যে অসমের পাশাপাশি বাংলাকেও আসামের রাজ্য ভাষা করতে হবে এবং আর বাকি বাকি যে যে ভাষা আছে তার যতটা যতটা অধিকার পাওয়ার প্রাপ্য সেই অধিকার পেতে হবে। ফলে আন্দোলনটা বাঙালি বনাম অসমিয়া ছিল না, অসমিয়ার বিরুদ্ধে তো ছিলই না। ব্রহ্মপুত্র উপত্যকায় বাঙালি মানুষ মারা গেছে, কিন্তু 19শে মের আন্দোলন, বরাক উপত্যকার ভাষা আন্দোলনের সময়ে কোনো ধরনের অসমিয়া মানুষের উপর আক্রমণ, শারীরিক আক্রমণ, হত্যা, মারামারি কখনোই হয়নি, বা অসমিয়া ভাষার অধিকার খর্ব করার কথা কখনো বলা নেই। বলেছে পাশাপাশিভাবে সম অধিকার দেওয়া হোক, সম অধিকার, সমত্বের কথা। এবং এই যে 1826 সালে যে সমস্ত বাঙালিরা প্রথম আসামে এসেছিল, এদের কিন্তু আজকে আসামে অসমিয়াই হয়ে গেছে, এতে কারো আপত্তিও নেই। একজন যে নিজের থেকে যদি অসমিয়া হয়, আপত্তি কী আছে? অমর্ত্য সেন তার আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স বই বলেছেন যে আমার পরিচয় কী হবে সেটা আমি ঠিক করব। রাষ্ট্র ঠিক করতে পারে না, অন্য কেউ ঠিক করতে পারে না, কেউ চাপিয়ে দিতে পারে না, ধর্ম চাপিয়ে দিতে পারে না, কোনো প্রতিষ্ঠান চাপিয়ে দিতে পারে। আমি ঠিক করব। আমি জন্মেছি বাঙালির ঘরে, কিন্তু আমি সিদ্ধান্ত যদি নেই যে আমি প্রবাসে থাকি, আমি একদম পুরোপুরি আমি অন্যভাষী হয়ে যাব, হতেই পারে। আসামে হেমঙ্গ বিশ্বাস যেমন বাংলায় কবিতা লিখছেন তেমনি অসমীয়াতে কবিতা লিখেছেন, বাংলায় গান লিখেছেন, অসমীয়াতে গান লিখেছেন। আসামের কবি নবকান্ত বড়ুয়া যতটা বাংলা অসমীয়া জানতেন ততটা বাংলা জানতেন। আসামের জন্য লেখক আছেন মানিক দাস, বাঙালি, তিনি বাংলাতেও লেখেন, অসমীয়াতেও লেখেন। এ তো বহুত্ব, শতফুল বিকশিত হওয়া, এটা গণতন্ত্রের কথা, সমানাধিকারের কথা। 19 হচ্ছে এটা। এই বাঙালি বলে যে একটা বিরাট একটা গর্ব, অহংকার, সেটার জায়গা এখানে অবকাশ খুব কম। এখানে মূল বিষয়টি হচ্ছে যে এখানে বহু ভাষার অধিকারের কথা। তো ফলে এই যে বহুত্বের কথা, এই বহুত্বের কথা হেমঙ্গ বিশ্বাস একটি কবিতায় বলেছেন।
এই কবিতাটি আমরা আসামে বলি যে প্রতিবেশী চেতনা। প্রতিবেশী চেতনা হচ্ছে আমার প্রতিবেশে যে আছে তাকে আপন করে না। ভালোবাসি আমার ভাষা, ভালোবাসি তোমার ভাষা। আমি আমার ভাষার অধিকার চাই, তোমার ভাষার অধিকারও চাই। হেমঙ্গ বিশ্বাসের বাড়ি ছিল পূর্ববঙ্গের সিলেটের হবিগঞ্জ, তখন ছিল মহকুমা, এখন এটা জেলা। সেখানকার যে গ্রামে ছিল সেখানকার একটা ছোট্ট নদী, পাহাড়ি নদী, তার নাম খোয়াই। সেই খোয়াই নদীকে উদ্দেশ্য করে তিনি একটি কবিতা লিখেছেন। সেই কবিতার মধ্যেই সেই প্রতিবেশী চেতনার কথা এবং আরও অনেক ধরনের রাজনৈতিক চেতনার কথা আছে, সেটা আমি পরে বলছি। কবিতাটি পড়ছি। পৃথিবীর মানচিত্রে কোনো রেখাই আঁকুনি তুমি, সিন্ধু সরস্বতী গঙ্গা পদ্মা সহোদরা কিংবা সগোত্রাও তুমি নাও। তবু আমি তোমার পারের এক তৃষ্ণার্ত গাংচিল, সারাক্ষণ কর্মব্যস্ত দিনে দেশে দেশান্তরে রৌদ্রের তরঙ্গে সাঁতার কাটি, আর প্রতি সন্ধ্যায় তোমার পারের একটি জারুল গাছের ঘন কৃষ্ণ পাতার উষ্ণতাকে ক্লান্ত আকুলতায় ডানা আমার জড়িয়ে ধরতে চায়। ক্ষীণ কোটি খোয়াই, তোমার বুকের গাগরিতে আমার তৃষ্ণার জল, আমার শিরা উপশিরা তোমার শাখা প্রশাখা। তোমার কুলকে ভালোবেসেই তো আমি কুল ছাড়া আমি। যদি শোনো কোনোদিন কপিলীর পারে বিহুতলির নাচে আমি আনন্দ উদ্দাম, আমাকে ভুল বোঝো না সখী, কণ্ঠে আমার বসন্ত বিহু, বুকে মূর্ছিতা বিরোহিণী ভাটিয়ালি। ব্রহ্মপুত্র আমার বিস্ময়, পদ্মা আমার শ্রদ্ধা, গঙ্গা আমার স্মৃতি, তুমি আমার ভালোবাসা খোয়াই। এই কবিতাটির মধ্যে যে বামপন্থী হেমঙ্গ বিশ্বাসের যে কত উন্নত গভীর একটি রাজনৈতিক বোধের কথা। তিনি খোয়াই পাড়ের একজন মানুষ। খোয়াই ছোট্ট একটা অনুল্লেখ্য নদী, যে সিন্ধু সরস্বতী গঙ্গা পদ্মার সহোদরা হওয়ার, সগোত্র হওয়ারও তার যোগ্যতা নেই এবং সহোদরাও নয়, ছোট্ট পাহাড়ি নদী। তারই পারে তিনি তৃষ্ণার্ত গাংচিল, অর্থাৎ সেখানকার সমস্ত কিছু ধারণ করে তিনি দেশে দেশান্তরে রৌদ্রের তরঙ্গে সাঁতার কাটেন। আবার সন্ধ্যায় মায়ের কোলে ফেরার মতো তার কাছে ফিরে আসে, অর্থাৎ শেকড়ের প্রতি ভালোবাসা, শেকড়। কিন্তু বলছেন যে তুমি যদি দেখো কপিলীর পাড়ায় আমি বিহু নাচি উদ্দাম, আমাকে ভুল বুঝো না। এখানে হচ্ছে প্রতিবেশী চেতনার কথা। বলছেন যে আমার কণ্ঠে যদি বিহু থাকে, বুকে আমার ভাটিয়ালি আছে। ব্রহ্মপুত্র যদি আমার বিস্ময় হয়, পদ্মা যদি শ্রদ্ধা হয়, গঙ্গা যদি স্মৃতি হয়, তুমি আমার একান্ত ভালোবাসা। এখানে বহুত্বের কথা আছে, বহুত্বের কথা। আসামের বাঙালিত্বটা একটু পশ্চিমবাংলার বাঙালিত্ব বা বাংলাদেশের বাঙালিত্বের চেয়ে আলাদা। আসামের যে কোনো বাঙালি সন্তান জন্ম মুহূর্ত থেকে, যেদিন থেকে ভাষা শেখে, সে একাধিক ভাষা শেখে। কেউ বাংলার সাথে অসমিয়া, কেউ বাংলার সাথে হিন্দি, কেউ বাংলা অসমিয়া হিন্দি, কেউ বাংলার সাথে মণিপুরি, কেউ বাংলার সাথে খাসি, কেউ বাংলার সাথে ডিমাসা, মানে হয়তো গোয়ালপাড়া দিয়ে কেউ বাংলার সাথে বঙ্গাইগাঁও বাংলার সাথে বোড়ো। একাধিক ভাষা, একাধিক ভাষায়, মানে আসামের বাঙালি জন্মসূত্রে বহুভাষী, দুটো তিনটে ভাষা জানে। ফলে এই বহুত্বটা হচ্ছে এখানে বাঙালিত্বের, এবং এই বহুত্বটাকে আমরা ধারণ করে থাকতে চাই, এবং এই বহুত্বকে যাতে কোনোভাবেই একটি ভাষার দাপট দিয়ে যাতে দমন না করা, তার বিরুদ্ধে লড়াইটাই হচ্ছে 19। অসমীয়া ভাষার বিরুদ্ধে লড়াই নয়। এবং এই কবিতাতে সেটার কথাই বলা আছে প্রথমত। আর দ্বিতীয়ত শেকড়ের কথা বলা আছে। এবং সর্বশেষে যেটা বলা আছে, খোয়াই একটি ছোট্ট নদী। খোয়াইয়ের স্বীকৃতি মানে হচ্ছে
ক্ষুদ্র সত্তার স্বীকৃতি, ক্ষুদ্র পরিচিতি সত্তার স্বীকৃতি। একটা একটা জনগোষ্ঠী যত ছোটই হোক সংখ্যার দিক থেকে, তারও স্বীকৃতির জায়গা আছে। রবীন্দ্রনাথ বলেছেন, ফাগুনের কুসুম ফোঁটা হবে ফাঁকি, আমাদের একটি কুড়ি রইলে বাকি, আমার এই একটি কুড়ি রইলে বাকি। যে আমার যে একটা মাত্র কুড়ি, সেটাও যদি না ফোটে তবে কিন্তু গোটা ফাল্গুন বৃথা। অর্থাৎ মানে যে ক্ষুদ্রতম খণ্ডের স্বীকৃতির মধ্যে হচ্ছে সমগ্রের স্বীকৃতি। তার মানে ক্ষুদ্র জনগোষ্ঠী, ক্ষুদ্র সত্তা, ক্ষুদ্র ভাষা, ক্ষুদ্র জাতিসত্তা, তার যে গণতান্ত্রিক অধিকার, তার কথা, তার স্বীকৃতি। ফলে এই কবিতার মধ্যে যেমন বহুত্বের কথা আছে, শেকড়ের কথা আছে, ক্ষুদ্র পরিচিতি সত্তার স্বীকৃতির কথা আছে। এটাই হচ্ছে 19। 19 শুধু বাঙালির নয়, 19 মণিপুরীরও, 19 নাগাভাষীরও, 19 ডিমাসারও, 19 মার জনগোষ্ঠীরও, 19 মিজো জনগোষ্ঠীরও, 19 অসমিয়ারও। পৃথিবীতে যেখানেই সংখ্যালঘু ভাষা গোষ্ঠীর মানুষ তার ভাষার অধিকারের পক্ষে লড়াই করে, সেখানেই 19। আর ভাষার জন্য অনেক সময় অনেকে বলেন, আমরা বাঙালিরা, আমরা বাঙালিরা ভাষার জন্য লড়েছি, 21-এ লড়েছি, 19-এ। না, শুধু বাঙালিরা লড়েনি। তামিলনাড়ুতে 60-এর দশকে চিন্নাস্বামী ষণমুগম তামিল ভাষার জন্য প্রাণ দিয়েছে, হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে লড়তে গিয়ে। ত্রিপুরাতে ককবর ভাষার স্বীকৃতির জন্য ধনঞ্জয় ত্রিপুরা প্রাণ দিয়েছে। আমাদের এই বরাক উপত্যকায় সুদেশনাথ সিনহা মণিপুরী ভাষার স্বীকৃতির জন্য প্রাণ দিয়েছে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার স্বীকৃতির জন্য। সারা পৃথিবী জুড়ে যেখানে ভাষার অধিকার, এবং আরেকটা জিনিস হচ্ছে যে নয়া উদারবাদের পৃথিবীতে বিশ্বায়ন, সে গোটা বিশ্বকে একই অর্থনীতি, একই সংস্কৃতি, একই কারেন্সি, ডলার দিয়ে গোটা পৃথিবীকে বাঁধতে চাইছে। একটাই এই ক্যাপিটালিস্ট গ্লোবালাইজেশনের অর্থনীতিকে চাপিয়ে দিচ্ছে সবখানে, ক্যাপিটালিস্ট গ্লোবালাইজেশন, এবং একটাই কালচার। এবং সেখানে সারা পৃথিবীর যে সাংস্কৃতিক বৈচিত্র্য, তাকে স্ট্রিম রোলারের মতো করে শেষ করে দিতে চাইছে। ফলে নয় উদারবাদের বিরুদ্ধে লড়াই, গ্লোবালাইজেশনের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইটা আসলে বহুত্ব রক্ষার লড়াই। পৃথিবীর যেমন জীববৈচিত্র্য রক্ষার লড়াই, প্রাণ বৈচিত্র্য রক্ষার লড়াই, সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার লড়াই, ভাষা বৈচিত্র্য রক্ষার লড়াই। ফলে 19-এর চেতনা বাংলাদেশের চাকমা জনগোষ্ঠীর ভাষার অধিকারের লড়াইয়ের জন্য 19-এর চেতনা। আজকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্ষুদ্র ভাষার গোষ্ঠীর যে মানুষ তার ভাষার স্বীকৃতি চাইছে আফ্রিকাতে, তার লড়াইটা 19-এর চেতনা। এটা গণতান্ত্রিক ভাষার সমাজ। ভাষার গণতান্ত্রিকতা না থাকলে, সংস্কৃতির গণতান্ত্রিকতা না থাকলে, রাজনৈতিক গণতন্ত্রও থাকে না। আমাদের দেশেও যখন আজকে হিন্দুত্ববাদীরা আসছে, সঙ্গে হিন্দি নিয়ে আসছে। খুব মনোযোগ সহকারে দেখবেন, এই যে পশ্চিমবাংলায় বিজেপির যে এই বিশাল ধরনের আবির্ভাব, তাদের যে সমস্ত কর্মকর্তার নাম, তাদের যে বিভিন্ন মানুষকে যে সম্বোধন করার ভঙ্গি, সবই হিন্দির দ্বারা আশ্রিত। প্রমুখ, অমুক জি, তমুক জি, গোটা একটা ভাষিক পরমণ্ডলকে চেঞ্জ করে, একটা পরিবর্তন করার চেষ্টা। ফলে এই অগণতন্ত্র আসছে এক ধরনের। এবারে এটা তো বাইরের কথা, বাঙালিত্ব যেমন রক্ষা করতে হবে বহুভাষিকতার মধ্যে দিয়ে, তিনি বাঙালিত্ব বলতে অসাম্প্রদায়িক বাঙালিত্বকেও আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। বাঙালি বললে শুধু বাঙালি হিন্দু বোঝায় না, বাঙালি মুসলিম, বাঙালি খ্রিস্টান,
আমাদের এই পশ্চিমবাংলা, বামপন্থী পশ্চিমবাংলা, প্রগতিশীল পশ্চিমবাংলা, রামমোহন বিদ্যাসাগরের পশ্চিমবাংলায় এখনও উচ্চশিক্ষিত মানুষরা বলেন আমরা বাঙালি, ওরা মুসলিম। কষ্টের কথা বলছি। আমি যে বিশ্ববিদ্যালয়ে কাজ করি সেখানকার বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত একজন অধ্যাপক, তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের বিভাগে যে নতুন একজন অধ্যাপক এলেন তিনি কি বাঙালি? তিনি উত্তরে আমাকে বললেন না, মুসলমান। তিনি মুসলমান। এই যে বাঙালি আর মুসলমান, এর থেকে বেরোতে না পারলে বিশ্বের বহুত্ব হবে না, আর কিছুই হবে না। এই যেমন রেজনা চৌধুরী বন্যা বলেছিলেন, পশ্চিমবাংলাতেই একটা জায়গায় অনুষ্ঠানে গান করতে এসেছেন। রেজনা চৌধুরী বন্যার অনুষ্ঠানে তো গান শুনতে শিক্ষিত লোকেরাই যায়, রবীন্দ্রসঙ্গীত চিন্তা তো আর অশিক্ষিত লোকেরা যায় না। তো গান শুনে অভিভূত হয়ে একজন মুগ্ধ হয়ে ওনাকে বলছেন, ইস আপনার গান শুনে এত ভালো লাগলো, আপনাকে দেখে বোঝাই যায় না আপনি যে বাঙালি নন। উনি বললেন আপনি না না হ্যাঁ বাঙালি তো, না না আপনাকে বোঝাই যায় না আপনি মুসলিম, একদম বাঙালিদের মতো লাগে। এই প্রশংসাটা যে কতটা অপমানকর এটা আমরা এখনো বুঝি। একজন বড় বাংলার সাহিত্যিক বলেছিলেন, বাঙালি বলিতে আমি কলকাতা নিবাসী উচ্চবর্ণীয় বাঙালি হিন্দুকে মনে করি। আমাদের বাঙালিদের সংজ্ঞার মধ্যে পুরুলিয়ার বাঙালি, বাঁকুড়ার বাঙালি, উত্তরবঙ্গের বাঙালি, তার বাংলা ভাষাকে, আমাকে অনেক বন্ধু, আমি যখন আমার শ্রীহট্টের আঞ্চলিক ভাষায় যখন আমার অন্য কারোর সঙ্গে কথা বলি, কেউ কেউ বলেন একটু বাংলায় বল। বাঙালিদের গণ্ডিকে যদি বৃহত্তর করতে না পারি, যেমন আমি যদি বলি কাউকে যে ফাদার আর মাদার, তার বাংলা কি? ফট করে বলে বাবা আর মা। আমি যদি বলি, প্রশ্ন করি কারণ আব্বা আম্মা কেন নয়? ওটাও তো সারা পৃথিবীতে যত বাঙালি আছে তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ তো বাঙালি মুসলমান। তো সে যেটা সম্বোধন করে সেটা বাংলা নয়। চেয়ার টেবিলটা বাংলা হয়ে গেল, হ্যাঁ, জঙ্গলটা বাংলা হয়ে গেল, আলমারিটা বাংলা হয়ে গেল, আর আব্বা আম্মাকে আমি বাংলা করতে পারবো না, বাংলার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো না। ওয়াটারে বাংলা জল, শুধু পানি কেন হবে না? আমাদের তো পূর্ব বাংলায় প্রচুর হিন্দু লোকেরা জলকে পানি বলে। আর জল আর পানির মধ্যে আবার হিন্দু মুসলমান, উত্তর ভারতে তো সমস্ত হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেই পানি বলে। পানি শব্দটাই সংস্কৃত থেকে এসছে, জল এসছে আরবি শব্দ। তো আমরা এই অসাম্প্রদায়িক বাঙালিত্বকে যদি প্রতিষ্ঠা করতে না পারি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব কি? দুর্গাপূজা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এবং ঈদ এবং ক্রিসমাস এবং বুদ্ধ পূর্ণিমা। কেন বলবো না? কেন বলবো না? আমাদের ওই জায়গা থেকে যেতে হবে এবং বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমি কয়েক বছর আগে একটা খবর পড়ে আমি অবাক হয়েছি। কেরলের একজন ঊনবিংশ শতকের ধর্মগুরু, যিনি বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে ধর্মীয় আন্দোলন করেছেন, আধ্যাত্মিক আন্দোলন করেছেন, সামাজিক আন্দোলন করেছেন, নারায়ণ গুরু। সেই নারায়ণ গুরুর বোধহয় হ্যাঁ কততম জন্ম জয়ন্তীতে, 1850 দশকে জন্ম ওনার, প্রধান বক্তা হয়ে আমন্ত্রণ করেছে কাকে? সীতারাম ইয়েচুরিকে। আপনি কখনো ভাবতে পারেন লালন সাঁইজির জন্মের 200 বর্ষে বিমান বসু আমন্ত্রিত বক্তা হিসেবে, হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুরের জন্ম 100 বুদ্ধদেব ভট্টাচার্যকে বক্তব্য রাখতে ডাকা হয়েছে। একই আন্দোলন, কিন্তু একই আন্দোলন, স্পিরিচুয়াল মুভমেন্ট। ওটা স্পিরিচুয়াল মুভমেন্ট, ওটা কাস্টিজমের বিরুদ্ধে মুভমেন্ট। হরিচাঁদ গুরুচাঁদ আমরা কোনোদিন খবরে নিতে যাইনি। গুরুচাঁদ তো শিক্ষার আন্দোলন করেছেন, নিজের ছেলেকে ডাক্তারি পড়িয়েছেন, স্কুল কলেজ স্থাপন করেছেন। উচ্চবর্ণের লোকেরা, অন্তর্জাত সম্প্রদায় শ্রেণীর লোকেদেরকে স্কুল কলেজে ভর্তি হতে ইচ্ছে না, আলাদা করে স্কুল কলেজ করেছেন। আমরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত নাহলে হবে না। আমাদের বামপন্থায় কিন্তু আমরা কখনো এই যে সামাজিক আন্দোলন, এই যে ভাব আন্দোলন,
তার সাথে কোনোদিন কোনো সংলাপে রত হইনি। সেজন্যই সমান্তরালে যাচ্ছে। হরিচাঁদ, গুরুচাঁদ, শ্রীচৈতন্য, লালন সাঁই একদিকে যাচ্ছে, বামপন্থী আন্দোলন। কেরলাতে কিন্তু নারায়ণগুরু জন্মবার্ষিকীতে সেখানে বামপন্থী নেতারা যাচ্ছে, তাদেরকে আমন্ত্রণ করছে, তাকে স্বাভাবিক মিত্র মনে করছে। এইটাও আজকের দিনে, আজকে এই ভাষা দিবসের বলার জন্য। কারণ যখন পরিচিতিকে যখন গড়ব, পরিচিতিকে আমাকে ধর্মের দিক থেকেও ভাঙতে হবে, বর্ণের দিক থেকে ভাঙতে হবে, প্রতিবেশী সমাজের সঙ্গেও আমার হাত বাড়াতে হবে, এবং প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার সমস্ত বর্ণের, সমস্ত ধর্মের, সমস্ত ভাষার, তাকে প্রতিষ্ঠিত করার দিনই হচ্ছে আজকের দিন। অনেক সময় হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হচ্ছে। আজকে কিছুদিন আগে একটু অসুস্থতার জায়গা হচ্ছিল, সেই পেরিয়ে আজকে 4খানা, এটা 4th লাইন, 4ই তো, 1 2 3 4, হ্যাঁ 4 নম্বর। আমি শেষ গান গাইছি, এই গানটা শুনবেন, গানের কথা শুনবেন। বামপন্থী হিসেবে কার লেখা গান এই নিয়ে অতি স্পর্শকাতর হবেন না। ওই সংকীর্ণতা আমরা ভুগি না, আমি তো ভুগি না। এই গানটার মধ্যেই 19-এর বার্তা, এবং 19 নিয়ে যা যা বললাম সব এখানের মধ্যে আছে। এই গানটা দিয়ে শেষ করব। আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই মহুল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে। আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে, আমি চাই মহুল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে। আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতে গাইতে আসবে কলকাতাতে। আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতে গাইতে আসবে কলকাতাতে। আমি চাই ঝাড়খণ্ডের তীরধনুকে, আমি চাই ঝুমুর বাজবে তোমার বুকে। আমি চাই ঝাড়খণ্ডের তীরধনুকে, আমি চাই ঝুমুর বাজবে তোমার বুকে। আমি চাই কাশ্মীর আর শুনবে না কেউ গুলির শব্দ, আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ। আমি চাই কাশ্মীর আজ শুনবে না কেউ গুলির শব্দ, আমি চাই মানুষের হাতে রাজনীতি হবে ভীষণ জব্দ। আমি চাই হিন্দু নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই মানুষ ধর্ম বলতে মানুষ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু। আমি চাই বিজেপি নেতার সালমা খাতুন পুত্রবধূ, আমি চাই ধর্ম বলতে মানুষ বুঝবে মানুষ শুধু। আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধানসভায়, আমি চাই পুকুর বোজালে আকাশ ভাস, আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত জবায়। আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধানসভায়, আমি চাই প্রতিবাদ হবে রক্ত পলাশে রক্ত জবায়। আমি চাই সবাই যেন, আমি চাই পুকুর বোজালে আকাশ ভাসবে চোখের জলে, আমি চাই সবাই যেন দিন বদলের পদ্য বলে। আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে, আমি চাই বক্তৃতা নয় কবিতা বলুন কণ্ঠ ভরে। আমি চাই মন্ত্রীরা প্রেম করুন সকলে নিয়ম করে, আমি চাই বক্তৃতা নয় কবিতা বলুন কণ্ঠ ভরে। যদি বলো চাইছি নেহাত, যদি বলো চাইছি নেহাত স্বর্গরাজ্য, আমি চাই একদিন হবে এটাই গ্রাহ্য। নমস্কার, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন। আজকের দিনটি আপনারা পালন করেছেন। আমি বরাকপুর তরণের সন্তান, আমরা নিজেদেরকে 19-এর সন্তান বলি। 19-এর সন্তান হিসেবে আমার অত্যন্ত আনন্দ যে চিন্তন এই বামপন্থী এই ফেসবুক পেজটি 19 মেকে স্মরণ করলো এবং এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়ে কৃতজ্ঞ করলো।